দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে একটু বলে নাও। কি অসুবিধা আছে কি? আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে? আচ্ছা চলো, তাহলে আমরা আজকে মানে আমাদের একদম সময় কম আছে। তোমাদের শারমিনাদের পরীক্ষা কবে রে? আগস্টে কবে? 9 তারিখ? হ্যালো, আর ক্যালকাটা পরীক্ষা কবে থেকে? 7 তারিখে শুরু। মানে আমাদের জাস্ট মানে আজকে 26 তারিখ হয়ে গেল, মানে একদম ভীষণ কম সময় আছে। আমার এইগুলো একটা না করে দিলেই তো না, না? আচ্ছা তাহলে এক কাজ করি, আমরা আজকে প্রথমে হারমিশন অপারেটর নিয়ে কিছু কথাবার্তা বলার দরকার, সেগুলো একটুখানি আগে বলে নিই। ঠিক আছে? হারমিশন অপারেটর এইটা নিয়ে আজকে কথাবার্তাগুলো প্রথমে বলে নেওয়া যায়। ঠিক আছে? দেখো, এই যে হারমিশন অপারেটর আমরা যখন পস্টুলেট 4 বলেছিলাম সেখান থেকে হারমিশন অপারেটর একরকম ভাবে ডিফাইন করেছিলাম। ঠিক আছে? কিন্তু হারমিশন অপারেটরটা ঠিক ওইখানে যেরকম ভাবে ডিফাইন করা হয়েছে, শুধু ওই রকম ভাবে ডিফাইন করলে না ব্যাপারটা ঠিক পরিষ্কার হয় না। সেখানে এই হারমিশন অপারেটর একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা খুব প্রপারলি ইন্ট্রোডিউস করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সেটাই পরপর করে করার চেষ্টা করছি। তাহলে হারমিশন অপারেটরকে ডিফাইন করার অনেকগুলো জায়গা আছে, সেটা কি একের পর এক বলা যায়। দেখো, প্রথমে একটা জিনিস দেখো, আমি আমি কতগুলো অ্যাপ্রোচে এটাকে করছি। 1 নম্বর অ্যাপ্রোচে আমি এটাকে এইরকম ভাবে করছি। দেখো, প্রথমে হচ্ছে যে তুমি যেটা হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কোন একটা অপারেটরকে কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে এক্সপ্রেস করা যায়, তাই তো? তাহলে সেটা দিয়ে স্টার্ট করি যে ইন দা, হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে ঠিকঠাক? সবাইকে আসতে লাগছে? আমি তোদের গলা যেমন ভালো শুনতে পাচ্ছি। হ্যালো, ঠিক আছে, দেখ তোর মাইকটা একটু ঠিক করে দেখ। দেখ, ইন দা হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন a quantum mechanical operator is represented by a square matrix, তাই তো? এটা আমরা আগের দিনে বলেছিলাম, represented by a square matrix. হ্যাঁ, in the Heisenberg matrix representation a quantum mechanical operator is represented by a square matrix. এটা আমরা আগের দিন কিন্তু খুব ভালো করে বলেছিলাম। আচ্ছা, এবারে কিন্তু এমন হতো যে if this matrix is an Hermitian matrix, then the corresponding operator is said to be a Hermitian operator. Then the corresponding operator is said to be a Hermitian operator. ঠিক আছে? তো দেখো, তাহলে আমি আগের দিনে খেয়াল করে দেখো যে হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। এবারে কি কন্ডিশনে কোন একটা ম্যাট্রিক্স হারমিশন ম্যাট্রিক্স হয় আমি বলেছিলাম।
যে রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট নেওয়া মানে হারমিশন কনজুগেট হওয়া, আর হারমিশন কনজুগেটটা হচ্ছে সেই ম্যাট্রিক্সের সঙ্গে সমান হলে তাকে হারমিশন ম্যাট্রিক্স বলে। তার মানে সিম্বলিক্যালি কি দাঁড়াচ্ছে, সিম্বলিক্যালি ফর অ্যান হারমিশন অপারেটর, ফর অ্যান নয়, ফর এ হারমিশন অপারেটর সিম্বলিক্যালি ফর এ হারমিশন অপারেটর তুমি কি লিখবে না, এ তার হারমিশন কনজুগেটটা তুমি এ এর সঙ্গে সমান করবে। তাহলে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয় তাহলে সেই অপারেটরটা হচ্ছে তোমার হারমিশন অপারেটর। তো দেখো ব্যাপারটা এখানে কোনো ফাংশন টাংশন কিচ্ছু আমি নিচ্ছি না, আমি যেটা করছি যে কোন একটা তোমার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, সেই ম্যাট্রিক্সটা যদি হারমিশন ম্যাট্রিক্স হয় তাহলে অপারেটরটা হয়ে যাবে তোমার হারমিশন অপারেটর। সিম্বলিক্যালি পরে হারমিশন অপারেটর এ হারমিশন কনজুগেটটা এর সঙ্গে সমান হবে। আচ্ছা অন দ্য আদার হ্যান্ড, ইফ এ তার হারমিশন কনজুগেট তোমার মাইনাস এ হয়, দেন এ ইজ said to be অ্যান্টি হারমিশন। হারমিশন অপারেটরের জন্য এর হারমিশন কনজুগেট এ হচ্ছে, আর এর হারমিশন কনজুগেট মাইনাস এ হয়, তখন এটাকে বলা হবে তোমার অ্যান্টি হারমিশন অপারেটর। তো এইটা হচ্ছে তোমার একটা পার্টিকুলার অ্যাপ্রোচ যা দিয়ে তুমি একটা হারমিশন অপারেটরকে ডিফাইন করতে পারো। এটা পরিষ্কার, কোনো অসুবিধা আছে? ঠিক আছে, আচ্ছা এইটা একটা অ্যাপ্রোচ হলো। আচ্ছা এবারে অ্যাপ্রোচ 2। অ্যাপ্রোচ 2, আচ্ছা প্রথমে দেখো একটা জিনিস আমি শেখাই। ধরো আমি বললাম যে লেট এফ অ্যান্ড জি আর টু আরবিট্রারি ফাংশন। ধরো না এফ আর জি হচ্ছে তোমার দুটো আরবিট্রারি ফাংশন, মানে যে কোনো দুটো ফাংশন তুমি নিয়েছো, মানে কোনো স্পেশাল কোনো ফাংশন না এটা, যে কোনো দুটো আরবিট্রারি ফাংশন তুমি নিয়েছো, আরবিট্রারি ফাংশন। আর এবারে দেখো একটা জিনিস যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও নিলাম, ঠিক আছে, এফ স্টার এ অপারেটর জি ডিটাও নিলাম। আর এইটা ধরো মানে এইটা আরেকটা নিলাম হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস বি এফ হোল স্টার জি ডিটাও নিলাম। মানে ব্যাপারটা হচ্ছে আমি বাঁদিকে একটা কোয়ান্টিটি ডিফাইন করছি, দেখো যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটা, মানে এ অপারেটরটা জি এর উপর কাজ করছে, তাকে এফ এর কমপ্লেক্স কনজুগেট তুমি গুণ করছো করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করলে। আর ডান দিকে যেটা করছো তুমি ওই বি অপারেটরটা এফ এর উপর কাজ করছে, এখানে এ অপারেটরটা জি এর উপর কাজ করছে, এখানে বি অপারেটরটা এফ এর উপর কাজ করছে, পুরোটা কমপ্লেক্স কনজুগেট নিচ্ছে, নিয়ে জি দিয়ে গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করছে। যদি এটা হতো, ইফ এটা, দেন বি ইজ কল্ড দ্য হারমিশিয়ান কনজুগেট কনজুগেট অফ এ। মানে ব্যাপারটা কিরকম দেখো, এই যে এমনি যদি একটা আইসোলেটেড ম্যাট্রিক্স হতো তাহলে তার হারমিশন কনজুগেটের মানে কি, হারমিশন কনজুগেটের মানে হচ্ছে রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট করে দেওয়া। কিন্তু যখনই তোমার শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে তুমি আসবে, শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মানে কোনো একটা ডিফারেন্সিয়াল অপারেটর, তো সেখানে আর তুমি ওরকম ম্যাট্রিক্সের ফর্মটা তুমি পাচ্ছ না যে রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট করে দেবে। তখন যদি তোমাকে হারমিশন কনজুগেট ডিফাইন করতে হয় তখন বেসিক্যালি এইটা, তাকে এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন, এটা জি এর উপর কাজ করে এফ স্টার দিয়ে গুণ করে ইন্টিগ্রাল আবার অল স্পেস হওয়া, আর অন্য একটা অপারেটর বি সেটা এফ এর উপর কাজ করে তার কমপ্লেক্স কনজুগেট নিয়ে জি দিয়ে গুণ করে ইন্টিগ্রাল আবার অল স্পেস করে, এই দুটো সমান হলে তখন বি কে বলা হবে তোমার হারমিশন কনজুগেট অফ এ। সিম্বলিক্যালি তুমি কি লিখবে,
সিম্বলিক্যালি ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটাও, এটা বাই ডেফিনেশন হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস। দেখো তখন বিটাকে আমি লিখবো কি, বিটা যদি এর হারমিশন কনজুগেট, তাকে হারমিশন কনজুগেটের সিম্বলটা দিতে হয় এইটা, এ হারমিশন কনজুগেট এ তার হোল স্টার জি বিটা। মানে এইটা হচ্ছে সবসময় বাই ডেফিনেশন, যে মানে ব্যাপারটা হচ্ছে হারমিশন কনজুগেটের ডেফিনেশন, মানে এইটা সবসময় সত্যি, এটা হচ্ছে অলওয়েজ ট্রু। মানে এটা জি এর উপর কাজ করে এফ স্টার দিয়ে গুণ করে যা হবে, এর হারমিশন কনজুগেট এফ এর উপর কাজ করে তার কমপ্লেক্স কনজুগেট করে জি দিয়ে গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করে, এটা সবসময় এটা হচ্ছে অলওয়েজ ট্রু, বা এটা হচ্ছে এটা বাই ডেফিনেশন। মানে এটা হচ্ছে এটা হারমিশন কনজুগেটের ডেফিনেশন, মানে এর সঙ্গে হারমিশন হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা হচ্ছে বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন। হ্যাঁ, মানে হারমিশন কনজুগেট ডেফিনেশনই এইটা। মানে এই যে বললাম না, যদি স্কোয়ার ম্যাট্রিক্স হতো, রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট করে তাকে হারমিশন কনজুগেট বলে, এটা সবসময় ডেফিনেশন। এবার তার জন্য অপারেটরটা বা ম্যাট্রিক্সটা হারমিশন ম্যাট্রিক্স হবে নাকি অ্যান্টি হারমিশন ম্যাট্রিক্স হবে সেসব তো ভাবার দরকার নেই, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ হারমিশন কনজুগেট এফ হোল স্টার জি ডিটা, এটা হচ্ছে বাই ডেফিনেশন। আর এবারে এবারে an operator is said to be Hermitian if এর হারমিশন কনজুগেট এ হলে তখন তাকে হারমিশন অপারেটর বলে, এটা আগে দেখেছি। দেন উই ক্যান রাইট ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল এ অপারেটর এফ তাহলে হোল স্টার জি ডিটা, এটা অল স্পেস। হেন্স উই ক্যান রাইট ফর এ হারমিশন অপারেটর এ, অপারেটর এ, দেখো এই রিলেশনটা ওবেট হলো। আগেরটা হারমিশন কনজুগেটের ডেফিনেশন করলাম, যে এইটা হচ্ছে হারমিশন কনজুগেটের ডেফিনেশন, মানে এটা জি এর উপর কাজ করা আর এর হারমিশন কনজুগেট এফ এর উপর কাজ করে, এটা একই রেজাল্ট দেয়। এবারে যদি অপারেটরটা হারমিশন হয় তাহলে এর হারমিশন কনজুগেট এ সমান, তা তুমি কি করলে ডান দিকে এ হারমিশন কনজুগেট এটা তুমি বসিয়ে দিলে, তাহলে এই যে প্রপার্টিটা যদি হোল্ড করে তাহলে তুমি করসপন্ডিং অপারেটরটাকে বলবে একটা হারমিশিয়ান অপারেটর। তা দেখো এইটা হচ্ছে একটা সেকেন্ড ডেফিনেশন, যে আগেরটা ছিল যদি একদম ম্যাট্রিক্সটা তোমায় যদি বলে দেয়, তাহলে তুমি জাস্ট রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট করলে দেখবে সমান হলো কি হলো না, যদি হয় তাহলে হারমিশিয়ান, সমান না হলে হচ্ছে সমান বাট অপোজিট ইন সাইন হলে অ্যান্টি হারমিশিয়ান। আর এখানে হচ্ছে কি তোমার মানে এখানে দুটো আরবিট্রারি ফাংশন নিচ্ছি এফ আর জি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ এফ হোল স্টার জি ডিটা, এই দুটো সমান হলে তখন তাকে বলা হবে হারমিশিয়ান অপারেটর। আর পর অ্যান্টি হারমিশিয়ান অপারেটর কি হবে, ফর অ্যান্টি হারমিশিয়ান অপারেটর কি হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডিটা, দিস উইল বিকম দ্য মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ অপারেটর এফ এর উপর কাজ করা হোল স্টার করা জি করা ডিটাও করা, এটা। তাহলে ফর অ্যান্টি হারমিশিয়ান অপারেটর হচ্ছে তোমার এইটা। হারমিশন অপারেটর হলে হচ্ছে আগেরটা, আর অ্যান্টি হারমিশন অপারেটর হলে, কারণ এর হারমিশন কনজুগেট তখন মাইনাসে, তাহলে আমি এ হারমিশন কনজুগেটের জায়গায় মাইনাসে বসিয়ে দিলাম, তাহলে এইটা হচ্ছে অ্যান্টি হারমিশন অপারেটর হওয়ার ডেফিনেশন, এইটা হচ্ছে হারমিশন অপারেটর হওয়ার ডেফিনেশন। এখানে এ হারমিশন কনজুগেটটা মাইনাসে বসালাম যখন অ্যান্টি হারমিশন অপারেটর হবে, তাহলে এইখানে যদি এ হারমিশন কনজুগেটটা মাইনাসে বসাই তখন এইটা হয়ে গেল, দিস ইজ দ্য ডেফিনেশন, ঠিক আছে? আচ্ছা, এইটাকেই দেখো তুমি যদি ব্রাকেট নোটেশনে বলো, মানে এটা আমি নর্মাল আমাদের যে শরীরের পজিশন রিপ্রেজেন্টেশন নোটেশন ব্যবহার করলাম, তাহলে ইন দা ব্রাকেট নোটেশন কি হবে, ব্রাকেট নোটেশন তো আর নতুন কিছু নয়, শুধু আগের দিন আমি তোমাদের শিখিয়েছিলাম মানে সামারাইজ করে কি করে তোমার নর্মাল শরীরের পজিশন রিপ্রেজেন্টেশন থেকে ব্রাকেট নোটেশনে যেতে হয়। তাহলে ইন ব্রাকেট নোটেশন, তাহলে পরে
হারমিশন অপারেটর এ কি হবে, এফ এ জি, এটা হয়ে যাচ্ছে এফ জি। এটা দেখো, এইটা দেখো, এটা হচ্ছে, আচ্ছা এটা তার আগে একটা কাজ করি তোমার। আচ্ছা, ব্রাকেট নোটেশন এই পুরো জিনিসটাকে একটুখানি প্রথম থেকে বলি। ব্রাকেট নোটেশনে দেখো, তোমার যদি হারমিশন কনজুগেটের ডেফিনেশন তুমি বলো, ইন ব্রাকেট নোটেশন একটা দুটো আরবিট্রারি ফাংশন এফ আর জি এর জন্য এফ এ জি এইটা, তাহলে এই যে এটা কেট পার্ট থেকে এটা যদি ব্রা পার্টের মধ্যে আসে না, সে সবসময় বাই ডেফিনেশন এইটা হিসেবে আসবে। এটা হচ্ছে বাই ডেফিনেশন। তার জন্য হারমিশন হওয়া না হওয়া সম্পর্ক নেই। মানে আমি যেটা এইটা বললাম, মানে এই যে হারমিশন কনজুগেটের ডেফিনেশন, যেমন এই যে ইকুয়েশনটা লিখেছি না, এই ইকুয়েশনটাকে তুমি শর্ট মানে ব্রাকেট নোটেশন এইরকম ভাবে লিখলে, এটা হচ্ছে বাই ডেফিনেশন। এবারে অ্যান অপারেটর এটা ইজ said to be Hermitian if কি হবে না, এর হারমিশন কনজুগেট এ এর সঙ্গে সমান, অর্থাৎ এর এ জিটা শুড বি ইকুয়াল টু এফ জি। এইটা দেখো, মানে বেসিক্যালি এর হারমিশন কনজুগেট এ করে দেয়। মানে বেসিক্যালি মানেটা কি হচ্ছে, যে তুমি কেট পার্ট থেকে অপারেটরটাকে ব্রা পার্টের মধ্যে নর্মালি নিয়ে গেলে তোমাকে হারমিশন কনজুগেট হয়ে আনতে হয়। কিন্তু যদি হারমিশন অপারেটর হয়, তাহলে কেট পার্ট থেকে অপারেটর ব্রা পার্টের মধ্যে চলে এলে কিচ্ছু পাল্টালো না। আর আরেকটা হচ্ছে অ্যান অপারেটর এ ইজ said to be anti-Hermitian if f ag equal to minus fg। তো দেখো, এটা নতুন কিছু না, এখানে যেটা লেখা হয়েছিল বেসিক্যালি সেটাই লেখা হয়েছে, শুধু আগেরটা তোমার ইন্ডিকেশন সাইন দিয়ে লেখা হয়েছে, যেমন ফোরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশনে লেখা হয়, আর এটাকে সিম্পলি ব্রাকেট নোটেশনে লেখা হয়েছে। তা দেখো, সেকেন্ড ডেফিনেশনটা হচ্ছে এইটা, যে তোমার জাস্ট তোমার দুটো আরবিট্রারি ফাংশন নেওয়া হচ্ছে এফ অ্যান্ড জি, হ্যাঁ, তাহলে হারমিশন অপারেটর হয়ে গেলে হচ্ছে, মানে এটা শর্ট হ্যান্ড নোটেশনটা সব মানে ভালো, মানে ব্রাকেট নোটেশনটা বেশ ভালো দেখতে লাগে, যে বেসিক্যালি কেট পার্ট থেকে অপারেটরটা ব্রা পার্টের মধ্যে আসবে, কিচ্ছু পাল্টাবে না। এমনিতে কেট পার্ট থেকে অপারেটরটা ব্রা পার্টের মধ্যে এলে তার হারমিশন কনজুগেট হয়ে আসে, কিন্তু এখানে দেখো কিছুটা পাল্টাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা অপারেটর ইজ সেড টু বি অ্যান্টি হারমিশন ইফ এফ এজি ইকুয়াল টু মাইনাস এফ। তাহলে অ্যাপ্রোচ টুটা পরিষ্কার, ঠিক আছে, হয়েছে? আচ্ছা আচ্ছা, এবারে চলে এসো অ্যাপ্রোচ থ্রি। আচ্ছা, অ্যাপ্রোচ থ্রিটাই হচ্ছে আমি অ্যাকচুয়ালি তোমাদের করেছিলাম। সেটা হচ্ছে যে যখন তুমি একটা পস্টুলেট ফোর থেকে কয়েকটা অ্যাভারেজ ভ্যালু বের করেছিলে, এবারে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালুটা তো অলওয়েজ রিয়েল হয়, তাহলে এ অ্যাভারেজ আর এই অ্যাভারেজের কমপ্লেক্স কনজুগেট দুটো সমান, সেই জায়গা থেকে আমরা কি করেছিলাম না, হারমিশন অপারেটরটাকে ডিফাইন করেছিলাম। সেইটা দেখো এখান থেকে করে ফেলা যায় কেমন করে, সেটা হচ্ছে যে উইদাউট লস অফ এনি জেনারেলিটি আমি অলওয়েজ ধরতে পারি, উইদাউট লস অফ জেনারেলিটি উই ক্যান অ্যাজিউম দ্যাট এফ আর জি এরা সমান, এবং তারা ধরে নাও সাই এর সঙ্গে সমান। আমার এফ আর জি তো দুটো আরবিট্রারি ফাংশন ছিল, দুটো আরবিট্রারি ফাংশন হয়, আমি দুটো আরবিট্রারি ফাংশনকে একও ধরতে পারি। এমন তো কেউ বলে দিচ্ছে না যে তারা সবসময় আলাদাই হবে। উইদাউট লস অফ এনি জেনারেটর উই ক্যান অ্যাজিউম দ্যাট এফ ইকুয়াল টু জি ইকুয়াল টু সাই। দেন আমি কি লিখতে পারছি, দেন দেখো, দেন হারমিশন অপারেটরকে ডিফাইন করে ফেলবে এখন তুমি এইরকম ভাবে, দেন পরে হারমিশন অপারেটর এ কি হবে না, সাই এসআই ইকুয়াল টু, আচ্ছা এটা সরি, আমি প্রথমে নর্মাল নোটেশনে বলি, তারপর আমি ব্র্যাকেট নোটেশনে বলবো। কি হবে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস
তুমি জাস্ট এফ এর জায়গায় এফ আর জি এর থেকে তুমি সাই বসিয়ে দাও, সাই স্টার এ অপারেটর সাই বিটা ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এসআই হোল স্টার সাই বিটা। এই যে দেখো, এই যে ডেফিনেশনটা ছিল, এখানে এফ এর জায়গায় এফ আর জি দুটোর জায়গায় তুমি সাই বসিয়ে দাও, তাহলে সাই স্টার এ অপারেটর সাই বিটা ইকুয়াল টু এ সাই হোল স্টার সাই বিটা এটা। আর পরে অ্যান্টি হারমিশন অপারেটর and for an anti Hermitian operator এ তুমি কি লিখবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই বিটা ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই হোল স্টার সাই বিটা। তাহলে অ্যান্টি হারমিশন অপারেটর হলে তুমি এইটা লিখতে পারবে, হারমিশন অপারেটর ওইটা লিখতে পারবে। এইটা হচ্ছে তোমার থার্ড ডেফিনেশন। এটাকে তুমি ব্র্যাকেট নোটেশনে কেমন করে লিখবে, তাহলে এই ডেফিনেশনটা ভীষণ কাজের। তবে একটা দুটো প্রবলেম বাদ দিয়ে বাকি সব প্রবলেমই না বেসিক্যালি এই যে থার্ড ডেফিনেশনটা তুমি করতে পারবে আর হারমিশন এবং অ্যান্টি হারমিশন অপারেটর ডেফিনেশনটা এখান থেকে হয়ে গেল। আচ্ছা, ইন দ্য ব্র্যাকেট নোটেশন তাহলে কি হবে, ইন দ্য ব্র্যাকেট নোটেশন ফর এ হারমিশন অপারেটর এ ক্যাপ তুমি কি লিখতে পারছো, সাই এসআই ইকুয়াল টু এসআই সাই এটা। আর ফর অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর ঠিক আছে, তুমি কি লিখতে পারবে, সাই এসআই ইকুয়াল টু মাইনাস এসআই সাই। তাহলে আগের ডেফিনেশনটার পরের ডেফিনেশনটার মধ্যে মানে সেকেন্ড ডেফিনেশন এবং থার্ড ডেফিনেশনের মধ্যে তফাৎটা কি, আগেরটা ছিল যে কোনো দুটো আরবিট্রারি ফাংশন এফ আর জি এর জন্য ডেফিনেশনটাকে দেওয়া হয়েছে, এখন হচ্ছে তোমার একটা স্পেশাল ফাংশনের জন্য মানে স্পেসিফিক ফাংশনের জন্য। মানে আগেরটা হচ্ছে এই যে দুদিকে দুটো ফাংশন আলাদা, একটা এফ একটা জি, এবার উইদাউট লস অফ এনি জেনারেটর তুমি এফ আর জি দুটোকে তুমি সাই ধরতে পারো, সেইটা ধরলে তোমার হচ্ছে এইটা। এবং তুমি ওই যেটা পস্টুলেট 4 থেকে তুমি যখন হারমিশন অপারেটর ডিফাইন করেছে তখন ওই থার্ডটাই তুমি জাস্ট পেয়েছিলে, শুধুমাত্র দেখো পেয়েছিলে। তাহলে এই তিনটে ডিফারেন্ট অ্যাপ্রোচে তুমি হারমিশন অপারেটরকে ডিফাইন করতে পারো। এবার যেখানে যেটা কাজে লাগবে তুমি সেখানে সেটাকে ব্যবহার করো, ঠিক আছে, বুঝতে পারলে? বুঝলে, যেখানে যেটা কাজে লাগবে সেখানে তুমি সেটাকে ব্যবহার করবে। হলো? আচ্ছা আচ্ছা, ধরো আমি একটা জিনিস এইভাবে লিখছি, ধরো আমি একটা বললাম যে লেট এটা হচ্ছে তোমার ডিডিএস একটা অপারেটর অ্যান্ড সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন। মানে ধরো এ অপারেটর ডিডিএক্স আর সাইটা একটা আরবিট্রারি ফাংশন। তাহলে এবার আমি শুরু করছি এইরকম ভাবে, সাই এ অপারেটর সাই, ধরো এইটা আমি বের করছি, এটা মানে কি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে ইউজুয়ালি এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সাই স্টার এ অপারেটর সাই ডিটা, তার মানে এটা বেসিক্যালি কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে মানে ওয়ান ডাইমেনশনে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে তুমি ওটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিখতে পারো। তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার, এবার এ অপারেটরের জায়গায় ডিএক্স টাকে বসিয়ে দিলে তাহলে কত হলো, এটা ডি সাই ডিএক্স, কিন্তু এটা 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 হচ্ছে ডি এক্স হয়ে যাবে, হ্যাঁ, ডি টাওয়ার লিখতে হবে না, এটা তোমার ওয়ান ডাইমেনশন যেহেতু ভলিউম এলিমেন্টটা জাস্ট তুমি ডিএক্স হিসেবে লিখতে পারো। ঠিক, তাহলে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার ডি সাই ডিএক্স ডিএক্স। আচ্ছা এবারে দেখো এটাকে আমি ইন্টিগ্রেশন করছি বাই পার্টস। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস যদি করো তাহলে এটা প্রথমটা কিন্তু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন লিমিটটা বসে গেল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস প্রথমটা ডেরিভেটিভ দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন করে সাই হবে
প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন ফাই করে পুরোটার ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডিএক্স হয়ে গেল। আচ্ছা দেখো এই যে পার্টটা, এই পার্টটা বেসিক্যালি জিরো। কারণটা কি? এটা সাইজটা স্থায়ীর ভ্যালুটা নিচ্ছ কোথাও প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর ওয়েভ ফাংশন প্লাস মাইনাস ইনফিনিটি ভ্যানিশ করে। এটা কেন লিখতে পারলে না, অ্যাজ সাই ভ্যানিশেস অ্যাট এক্স টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। প্লাস মাইনাস ইনফিনিটি ওয়েভ ফাংশন ভ্যানিশ করবে, একটা নর্মালাইজড ফাংশন হলে তা হয়। এইটা তোমার বেসিক্যালি জিরো হয়ে গেল। এটা তাহলে পড়ে রইল কোনটা? পড়ে রইল মাইনাস ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। দেখো ডি ডিএক্স ইন্টু সাই স্টার সাই ডিএক্স, এইটা তার মানে মাইনাস মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ডি ডিএক্সটা কত? এ অপারেটর সাই স্টার সাই ডিএক্স। এটা ব্র্যাকেট নোটেশনে লিখলে কি হবে? এটা এসআই সাই। এইটা তবে কি হলো দেখো, সাই এসআইটা হয়ে গেল মাইনাস এসআই সাই। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি যে ক্লিয়ারলি এ অপারেটর যেটা লিখেছিলাম, যেটা বেসিক্যালি ডি ডিএক্স, এইটা ইজ অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা অ্যান্টি হারমিশন অপারেটর। দেখো তাহলে এই যে একটা অপারেটর হারমিশিয়ান নাকি অ্যান্টি হারমিশিয়ান, তার যদি চেক করতে হয় তোমাকে দেখাতে হবে যে সাই এসআইটা মাইনাস এসআই সাই হচ্ছে নাকি সাই এসআইটা এসআই সাই হচ্ছে। তো আমি সাই এসআই দিয়ে স্টার্ট করলাম, করে এক্সপ্লিসিটলি পুরো জিনিসটাকে করলাম, করে তুমি দেখতে পেলে এটা মাইনাস এসআই সাই হয়ে যাচ্ছে। তার মানে পরিষ্কার ডিডিএক্সটা একটা অ্যান্টি হারমিশিয়ান অপারেটর হলো। ঠিক আছে, হলো? বুঝতে পারলে? সব জায়গাতেই ডেফিনেশন গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডেফিনেশন তো মাথায় রাখতেই হবে। মানে দেখো না কোনটা কোন জায়গাটা অসুবিধা হয়েছে বলো এখানে, কোন লাইনটা বা কোন স্টেপটা তোমার বুঝতে অসুবিধা হয়েছে। মানে একটা অপারেটর অ্যান্টি হারমিশিয়ান হওয়ার কন্ডিশনটাকে এই যে সাই এসআই ইকুয়াল টু মাইনাস এসআই সাই হলে সে অ্যান্টি হারমিশিয়ান, এখানে সেইটাই বেসিক্যালি হয়েছে। সাই এসআই ইকুয়াল টু মাইনাস এসআই সাই, সেখানে এটা হচ্ছে একটা অ্যান্টি হারমিশিয়ান অপারেটর হয়ে গেল। হচ্ছে? আবার ধরো আমি বললাম যে এগেন লেট, তবে এ অপারেটরটা হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ডি ডিএক্স। ধরো মানে এ অপারেটরটা বেসিক্যালি পিএক্স অপারেটর। মানে লেট, মানে এইভাবে না করে আমি এইভাবে, ওটা তো কিছু একটা পার্টিকুলার মানে আছে সেইভাবেই লিখি। এগেন লেট আস কনসিডার দ্য মোমেন্টাম অপারেটর পিএক্স, যেটা হচ্ছে তোমার মাইনাস আইএইচ ক্রস ডি ডিএক্স। এই মোমেন্টাম অপারেটরটাকে নিয়ে আমি এবারে দেখছি। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তাহলে লেট সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন। ঠিক আছে, সাই একটা আরবিট্রারি ফাংশন। তাহলে সাই পিএক্স অপারেটর সাই, এটা আমি ক্যালকুলেট করব। এটা কত হবে? এটা একবার লিখে দিচ্ছি। এটা বেসিক্যালি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট হলো। এটা এক লাইন লিখে দেবো এটা, তারপরে না হয় লিখছি। আরে একবারই লিখে দিচ্ছি, একটা স্টেপ জামি করি। এটাকে এক্সপ্রেশনে লিখলে কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার পিএক্স অপারেটরটা কত? মাইনাস আইএইচ ক্রস ডি ডিএক্স, সেটা সাই এর উপরে কাজ করলো কিন্তু ডিএক্স, এটা তোমাকে করতে হবে। তাহলে আমি মাইনাস আইএইচ ক্রসটাকে বাইরে নিয়ে নিলাম, পড়ে রইল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার ডি সাই ডিএক্স ইন্টু ডিএক্স। আর এবার আমি ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখলাম। তাহলে এইটা করলে প্রথমটা দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, লিমিটটা বসে গেল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করে পুরোটার ইন্টিগ্রেশন।
এই আগের লজিকই এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এখানে মাইনাস মাইনাসে করলে প্লাস আই এইচ কস হয়ে গেল, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডি সাই স্টার বাই ডিএক্স সাই ডিএক্স হলো। আর তাহলে এটাকে এক কাজ করা যাক, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, দেখো এটা মাইনাস আই এইচ কস ডি ডিএক্স ইন্টু সাই তার কমপ্লেক্স কনজুগেট, দেখো ডি সাই স্টার বাই ডিএক্স এইটা ছিল, এবারে আই এইচ কসটা প্লাস হয়েছিল, কিন্তু যদি তুমি কমপ্লেক্স কনজুগেটের মধ্যে নাও তাহলে কি হবে, এটাকে মাইনাস নিয়ে নিতে হবে, কারণ না আই এর কমপ্লেক্স কনজুগেট করলে সেটা মাইনাস আই হয়, বা মাইনাস আই এর কমপ্লেক্স কনজুগেট করলে প্লাস আই হয়, যেহেতু তাহলে এখানে যদিও প্লাস ছিল, কিন্তু আমি যখন এটা পুরোটা কমপ্লেক্স কনজুগেটের মধ্যে নিয়ে নেবো এটাকে মাইনাস করে নিতে হবে, এইটা ইন্টু সাই হলো ইন্টু ডিএক্স হলো, কি দাঁড়াচ্ছে এটা দেখো, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এইটা হচ্ছে পিএক্স অপারেটর ইন্টু সাই তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু সাই ইন্টু ডিএক্স, এটা কত হয়ে যাবে তাহলে দেখো, পিএক্স সাই সাই, ঠিক আছে, পিএক্স সাই, বুঝতে পেরেছো? তাহলে কি হলো, তাহলে এটা ইনপুট করছে কি, ইট ইজ ক্লিয়ারলি পিএক্স ইজ এ হারমিশিয়ান অপারেটর। তো দেখো এইরকম করে কোন একটা অপারেটর হারমিশিয়ান না অ্যান্টি হারমিশিয়ান তুমি চেক করতে পারবে। তাহলে যখন হারমিশিয়ান না অ্যান্টি হারমিশিয়ান চেক করতে গেলে না দুদিকে একই ফাংশন ধরবে, তাহলে তোমার পক্ষে অনেকটা সুবিধা হবে। দুটো একই ফাংশন ধরবে তাহলে দেখবে তোমার পক্ষে অনেকটা সুবিধা। হুম, হলো? স্যার একই ফাংশন দুদিকে মানে? এই যে এখানে যে ফাংশনটা ধরেছে এখানে সেই ফাংশনটাকে ধরেছে, এই যে ডেফিনেশন বা 3 নম্বর ডেফিনেশনটাকে কাজে লাগাচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর ডেফিনেশনটা। তুমি 2 নম্বর ডেফিনেশনটা কাজে লাগালে কি করতে, দুদিকে দুটো ডিফারেন্ট ফাংশন দিতে। আর যদি 1 নম্বর ডেফিনেশন কাজে লাগালে ওখানে ফাংশনের কোনো গল্প নেই, জাস্ট তোমাকে মানে অপারেটরটাকে একটা ম্যাট্রিক্স হিসেবে লেখা আছে, তাহলে তুমি সেইটাকে কাজে লাগাবে। তাহলে দেখা গেল যে কোন একটা অপারেটর তোমাকে জাস্ট ম্যাট্রিক্স ফর্মে দেওয়া আছে, তাহলে তুমি ফাংশন কিছু ধরে করার দরকার নেই, তুমি জাস্ট ওইটাকে রো কলাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট করলে দেখলে তোমার একই আছে কিনা, একই যদি থাকে তাহলে তুমি বলে দিলে সেটা হারমিশিয়ান, ঠিক আছে? আর এমনিতে যদি কোন একটা অপারেটর হারমিশিয়ান কে অ্যান্টি হারমিশিয়ান নরমালি চেক করতে হয় শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে, তাহলে তুমি যেটা করবে এইটা মানে এদিকে যে ফাংশনটাকে নেবে বাঁদিকে সেই ফাংশনটা নেবে। অ্যাপ্রোচ 2 তে কি ছিল, অ্যাপ্রোচ 2 তে দেখো বাঁদিকে যে ফাংশন ডান দিকে আলাদা ফাংশন, তাহলে একটা অপারেটর হারমিশিয়ান নয় দেখানোর জন্য তার বাঁদিক ডান দিকে একই ফাংশন দিয়ে তুমি স্টার্ট করবে, তাহলে তোমার পক্ষে দেবে অনেক সহজ, ঠিক আছে? স্যার নাহলে ইন্টিগ্রেশনটা জটিল হয়ে যাবে। হ্যাঁ, জটিল হয়ে যেতে পারে। এবং 3টে ডেফিনেশনই কিন্তু ইকুয়ালি কারেক্ট, মানে এমন নয় যে এইটা বেটার ডেফিনেশন ওটা খারাপ ডেফিনেশন, এরকম ব্যাপারটা নয়, কিন্তু 3টে ডেফিনেশনই কিন্তু ইকুয়ালি কারেক্ট। তোমার যেটা সুবিধা তুমি সেটাই ব্যবহার করবে। ওকে? আচ্ছা, এবারে তোমার এই হারমিশিয়ান অপারেটর কতগুলো ইম্পর্টেন্ট থিওরেমস আছে, সেই ইম্পর্টেন্ট থিওরেমস গুলো আমি বলি। থিওরেমস অফ হারমিশিয়ান অপারেটর। দেখো প্রথম যে থিওরেমটা সেটা হচ্ছে এরকম বলা হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালুজ অফ এ অ্যাভারেজ ভ্যালুজ অফ এ যদি লিখি তাহলে জাস্ট ভ্যালু লিখলেই হবে। অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশিয়ান অপারেটর, অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশিয়ান অপারেটর is always real, is always real, হ্যাঁ, অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশিয়ান অপারেটর ইজ অলওয়েজ রিয়েল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার থিওরেম 1টা, অ্যাভারেজ ভ্যালু অফ এ হারমিশিয়ান অপারেটর ইজ অলওয়েজ রিয়েল। আর এটা তুমি কেমন করে দেখাবে, দেখো দেখো আমি বললাম যে লেট এ ইজ এ
Hermitian operator and psi is an arbitrary function. Then from postulate 4 of quantum mechanics, average value of a operator কি হবে? দেখো ব্র্যাকেট নোটেশনে করলে psi si বাই psi আমি ব্র্যাকেট নোটেশনে করছি, তুমি চাইলে এমনিও করতে পারো, একই মানে। তো psi si ইকুয়াল টু psi। এবারে এটা এক নম্বরই ধরো। তো টেকিং কমপ্লেক্স কনজুগেট উই গেট কি হচ্ছে, দেখো এর কমপ্লেক্স কনজুগেট তুমি করো তাহলে এটা হয়ে যাবে কত, এই পার্টটা কমপ্লেক্স কনজুগেট কেটটা ব্রা আর ব্রাটা কেট হয়ে যায়, তাহলে এটা এসআই সাই বাই এখানে নিচে সাই সাই হলো, এটা 2 নম্বর ইকুয়েশন। এবারে দেখো যেহেতু অ্যাজ এই হারমিশিয়ান, দেন কি হবে, এই দুটো তো সমান হয় বাই ডেফিনেশন, তুমি জানো এটা 2 নম্বর ইকুয়েশন। এবারে দেখো তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনের এই যে নিউমারেটর দুটো সাই এসআই আর এসআই সাই দেখো দুটো বেসিক্যালি সমান হয়ে গেছে, ঠিক আছে। ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 তুমি কি পাচ্ছ, ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 দেখো পরিষ্কার পাচ্ছ কি এ অ্যাভারেজ আর এর হারমিশন কনজুগেট এরা বেসিক্যালি সমান। মানে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনের ডিনোমিনেটর গুলো দুটোতে একই আছে, নিউমারেটর গুলো তোমার সাই এসআই আর এসআই সাই, এবার হারমিশন অপারেটর হলে দুটো সমান হয়, তাহলে তুমি কি পাচ্ছ না এ অ্যাভারেজটা আর এ অ্যাভারেজের কমপ্লেক্স কনজুগেট দুটো সমান। তাহলে তাহলে এটা এটা যদি হয় তাহলে এটা ইমপ্লাই করছে কি যে এ অ্যাভারেজ ইজ রিয়েল। কি দেখতে পেলে, তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ হারমিশন অপারেটর তবে রিয়েল হয়ে গেল, ঠিক আছে। এটাই 1 নম্বর থিওরি। এটা বুঝতে কোনো অসুবিধা আছে? না আচ্ছা এবারে দেখো তুমি যদি এটা অ্যান্টি হারমিশন অপারেটর হতো তাহলে তুমি কি লিখতে, সাই এসআই ইকুয়াল টু মাইনাস এসআই সাই লিখতে, তাহলে তোমার কি হচ্ছে এ আর এ তার কমপ্লেক্স কনজুগেটটা তারা অপোজিট সাইন হয়ে যেত, তো অপোজিট সাইন হলে এটা পিওরলি ইমাজিনারি হয়ে যেত। তাহলে এখানে একটা জাস্ট প্রবলেম হিসেবে বলা যদি কোশ্চেনটা এরকম দেয় যে শো দ্যাট অ্যাভারেজ ভ্যালু of an anti-Hermitian operator is always purely imaginary, এইটাকে যদি বলে কি করবে তুমি, দেখো তুমি জাস্ট যেভাবে আগেরটাকে লিখেছো এক্স্যাক্টলি সেই রকম ভাবে আমি লিখছি, যে একদম এইভাবে লিখছি যে psi is an arbitrary function and a cap is an anti-Hermitian operator। তাহলে দেখো তুমি এর অ্যাভারেজ বের করা মানে কি, সাই এসআই বাই সাই সাই হয়ে গেল। নাও অ্যাভারেজ ভ্যালু অফ এ যখন তুমি ক্যালকুলেট করছো পস্টুলেট 4 থেকে এইটা, এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে তুমি কমপ্লেক্স কনজুগেট নাও, এ স্টারটা হয়ে যাচ্ছে কত, এসআই সাই বাই সাই সাই, এটা তো 2 নম্বর ইকুয়েশন। এবারে যেহেতু অ্যাজ এই অ্যান্টি হারমিশিয়ান, তাহলে কি হবে, এ যেহেতু অ্যান্টি হারমিশিয়ান তখন সাই এসআইটা হচ্ছে তোমার মাইনাস
এসআই সাই হয়, মানে অ্যান্টি হারমিশন অপারেটর ডেফিনেশন অনুযায়ী সাই এসআই ইকুয়াল টু তোমার মাইনাস অফ এসআই সাই হচ্ছে, এটা 3 নম্বর ইকুয়েশন। ফর্ম ইকুয়েশন 1, 2 and 3 তুমি কি পাচ্ছ? ফর্ম ইকুয়েশন 1, 2 and 3 দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থেকে এই দুটো সমান হয়ে গেলে তোমার কি দাঁড়াচ্ছে না এ আর এর যে কমপ্লেক্স কনজুগেট সেটা সমান বাট অপোজিটিং সাইন হচ্ছে। এটা ইমপ্লাই করছে যে এ অ্যাভারেজ ইজ পিওরলি ইমাজিনারি। অর্থাৎ একটা কমপ্লেক্স নাম্বার যদি এ প্লাস আইবি হয় তাহলে শুধু এটা থাকা মানে এটা পিওরলি রিয়েল হলো, আর শুধু আইবিটা হলো পিওরলি ইমাজিনারি হলো। তাহলে রিয়েল পার্টে কমপ্লেক্স কনজুগেট করলে সেটাই থাকে, কিন্তু আইবি যে পার্টটা তার কমপ্লেক্স কনজুগেট করে মাইনাস আইবি হয়। যখনই তুমি দেখতে পেলে এইটা মানে কোন একটা মানে এ অ্যাভারেজ আর এ অ্যাভারেজের কমপ্লেক্স কনজুগেটটা তারা যে সমান বাট অপোজিটিং সাইন, তখন তুমি বলে দিলে এই পিওরলি ইমাজিনারি। এটা একটা প্রবলেমের মতো করে আমি লিখতে পারলাম। তাহলে বেসিক্যালি থিওরেম 1টাকে জানলে তার মতো করে হচ্ছে তুমি তার এই প্রবলেমটাকে করে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে থিওরেমটা, থিওরেম 2, বলা হচ্ছে আইগেন ভ্যালুজ অফ এ হারমিশন অপারেটর আর অলওয়েজ রিয়েল। আইগেন ভ্যালু সেটা হচ্ছে অলওয়েজ রিয়েল হবে। আমি বললাম যে লেট phi is an eigenfunction of a Hermitian operator a cap. I mean, let psi is an eigenfunction of a Hermitian operator a cap with the eigenvalue alpha. তার মানে কি, দ্যাট ইজ SI equal to alpha psi. এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। So psi is an eigenfunction of a Hermitian operator a cap with the eigenvalue alpha, that is SI equal to alpha psi. আরে কেউ কি একজন জয়েন করতে চাইছে নাকি বলো? এটা এ পাচ্ছি। তাহলে SI equal to alpha psi, তাহলে এটা মানে psi is an eigenfunction of operator A with the eigenvalue alpha, তাহলে SI equal to alpha psi। আর এবারে দেখো, যেহেতু তোমার as A is Hermitian, we can write কি psi SI equal to, এগুলো সব ব্র্যাকেট নোটেশনে করছে, ব্র্যাকেট নোটেশনে করলে ব্যাপারটা অনেক সহজে হয়ে যায়। psi SI equal to SI psi, এটা ভালো। দেখো এটা psi SI টা মানে কত, আলফা psi, এখানে SI টা মানে কত, আলফা psi, এটা। আচ্ছা দেখো এবারে এই মানে তুমি যদি এইটাকে ভেঙে লেখো, এটা মানেটা কি এটা খেয়াল করে দেখো তো। এই যে সাই আলফা সাই মানে কি, মানে বেসিক্যালি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আলফা সাই ডিটাও। এটা তো শর্ট হ্যান্ড নোটেশনে তোমার সাই আলফা সাই, আর আলফা সাই সাইটা শর্ট হ্যান্ড নোটেশনে কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস আলফা সাই তার হোল স্টার সাই ডিটাও। তাহলে দেখো মানে কেট পার্টে যে থাকে সে এমনি এমনি আসে, আর ব্রা পার্টে যে আসে সে কমপ্লেক্স কনজুগেট হয়ে আসে। তাহলে তুমি পরিষ্কার এখানে আলফাটা বাইরে বেরিয়ে আসবে, তুমি সাই সাই লিখতে পারবে, আর এখানে আলফা স্টার বেরিয়ে আসবে, তুমি সাই সাই হিসেবে লিখতে পারবে। সবসময় মাথায় রাখবে যে কেট পার্ট থেকে যে বেরোবে সে এমনি এমনি বেরোবে, আর বা পার্ট থেকে যে বেরোবে সে কিন্তু কমপ্লেক্স কনজুগেট হয়ে বেরোবে। দেখো এখানে তুমি আলফা স্টারটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারো, এখানে আলফাটা ইন্টিগ্রেশনের বাইরে তুমি রাখতে পারো। তাহলে এটা কি হলো, এটা আলফা মাইনাস আলফা স্টার ইন্টু
সাই সাই এটা ইকুয়াল টু 0, যেহেতু একটা ওয়েল বিহেভ ফাংশন এটা তো নট ইকুয়াল টু 0, মানে এটা তো টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করছে, এটা কখনো 0 হতে পারে না। তাহলে অ্যাজ এইটা নট ইকুয়াল টু 0, দেন তাহলে কি হবে, আলফা মাইনাস আলফা স্টার ইকুয়াল টু 0 বা আলফা ইকুয়াল টু আলফা স্টার। এইটা আলফা ইকুয়াল টু আলফা স্টার হয়ে গেল। তার মানে কি, তার মানে হচ্ছে আলফা ইজ রিয়েল। তো দেখো যেটা বলেছিলাম যে আইগেন ভ্যালু যখন হারমিশন অপারেটর আর অলওয়েজ রিয়েল, তাহলে তুমি এখান থেকে পেয়ে যেতে পারছো আলফা ইকুয়াল টু আলফা স্টার হয়ে যাচ্ছে, মানে আলফাটা অলওয়েজ রিয়েল হয়ে যাবে। ঠিক আছে। আর এবারে তুমি একই রকম ভাবে একটা প্রবলেম করতে পারো, যদি অপারেটরটা তোমার হারমিশন না হলে অ্যান্টি হারমিশন হতো, তাহলে আইগেন ভ্যালুস গুলো তোমার পিওরলি ইমাজিনারি হতো। তাহলে কি, নেক্সট যেটা সেটা হচ্ছে যে স্যার আগের পেজটা একবার দেখাবেন? বেঁকে যাচ্ছে কেন লেখা, আসলে ল্যাপটপটা পাল্টেছি তো। হ্যাঁ বলো। স্যার এখানে ব্র্যাকেট নোটেশনে ওই যে বলছিলেন যে বাইরে এলে কোন জায়গাটা মানে ইয়ে কেট হিসাবে পার্ট থেকে, থাকবে, যে কমপ্লেক্স কেট পার্ট থেকে আসবে, কেট পার্ট থেকে এলে এমনি এমনি আসবে, আর ব্রা পার্ট থেকে এলে কমপ্লেক্স কনজুগেট হয়ে আসবে। মানে এটা আমি এখানে তোমাকে বুঝিয়েছি। দেখো তুমি যদি এইটাই যদি লেখো সাই আলফা সাই, মানে কেট পার্টের মধ্যে আলফাটা আছে, তাহলে তুমি এটাকে ভেঙে লিখলে কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস, যেটা ব্রা পার্টের মধ্যে আছে তার কমপ্লেক্স কনজুগেট সাইজটা, কেট পার্টের মধ্যে আছে আলফা সাই, তাহলে সাইজটার আলফা সাই ডিটা। আর যখন তোমার ব্রা পার্টের মধ্যে আলফা সাই আছে আর কেট পার্টের মধ্যে সাই আছে, সেটাকে খুলে লিখলে কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস আলফা সাই তার হোল স্টার সাই ডিটা। তাহলে দেখো এখান থেকে আলফা আসছে আর এখান থেকে কিন্তু আলফা স্টার আসছে। তো সবসময় খেয়াল রাখবে যে কেট পার্ট থেকে যদি কেউ আসে তাহলে সে সে এমনি এমনি আসে, আর ব্রা পার্ট থেকে কেউ এলে সে কমপ্লেক্স কনজুগেট হয়ে আসে। ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট একটা প্রবলেম, যে so that eigenvalues of an anti-Hermitian operator are purely imaginary. Are purely imaginary. So that eigenvalues of an anti-Hermitian operator are purely imaginary. ঠিক আছে। আচ্ছা এইটার জন্য তুমি কেমন করে দেখাবে, ওই ওই মতো করে লেখো যে let phi is an eigenfunction of an anti-Hermitian operator A with the eigenvalue alpha। তার মানে SI ইকুয়াল টু আলফা, এটা তার 1 নম্বর ইকুয়েশন। আর এবারে যেহেতু অ্যাজ A is অ্যান্টি হারমিশিয়ান, সে হচ্ছে না সাই, এ সাইটা তোমার মাইনাস এসআই সাই হলো। তো এখান থেকে দেখো সাই এসআই এর জায়গায় আলফা সাই বসিয়ে দাও, ইকুয়াল টু মাইনাস এসআই এর জায়গায় তুমি আলফা সাই বসিয়ে দাও এটা। তাহলে এখানে কেট পার্ট থেকে আসতে হবে আলফাটা আলফা হিসেবে বেরোবে, মাইনাস আলফাটা বা পার্ট থেকে আসছে মানে আলফা স্টার হিসেবে বেরোবে। এখান থেকে কি দাঁড়াচ্ছে না, আলফা প্লাস আলফা স্টার ইন্টু সাই সাই ইকুয়াল টু 0। এবারে যেহেতু তোমার সাই সাইটা নট ইকুয়াল টু 0, দেন কি হবে, আলফা প্লাস আলফা স্টার ইকুয়াল টু 0। এখান থেকে আলফা ইকুয়াল টু মাইনাস আলফা স্টার হয়ে গেল, ইমপ্লাই করলো আলফা ইজ পিওরলি ইমাজিনারি।
তা বুঝতে পারলে প্রবলেমটা, যে যদি অ্যান্টি হারমিশন অপারেটর হয়ে যায় তাহলে আইগেন ভ্যালুস গুলো ইমাজিনারি হবে, আর যদি হারমিশন অপারেটর হয় তাহলে আইগেন ভ্যালুস গুলো রিয়েল হবে। হলো থিওরেম 2টা এবং তার করসপন্ডিং যে কোশ্চেনটা পরিষ্কার হয়েছে? স্যার ওই সাইটা হচ্ছে নন জিরো বলে ওই পুরোটা হচ্ছে নন জিরো হয়ে গেল। না না, এইটার মানেটা কি? এইটা তো মানে হচ্ছে টোটাল প্রবাবিলিটি, তাই না? এইটা মানে কি? এটা মানে তো ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটাও টোটাল প্রবাবিলিটি তো। হ্যাঁ। তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশনস হলে টোটাল প্রবাবিলিটি কি কখনো জিরো হতে পারবে? না না। তো সেটাই লেখা হয়েছে, কিন্তু এটা তোমার জিরো নয়, সেখানে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর থিওরেম 3, থিওরেম 3, আর এটা কি বলছে? থিওরেম 3টা বলছে যে আইগেন ফাংশনস অফ এ হারমিশন অপারেটর of a Hermitian operator eigenfunction of a Hermitian operator having different eigenvalues are orthogonal। আর তার সঙ্গে আরেকটা পার্ট থাকে ফর ডিজেনারেট কেস, ডিফারেন্ট eigenvalues মানে হচ্ছে নন ডিজেনারেট কেস। ফর ডিজেনারেট কেস they need not be orthogonal but can always be made orthogonal using various methods such as Gram-Schmidt orthogonalization technique। এখানে দেখো আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালুস আর অর্থোগোনাল। তাহলে এই পর্যন্ত যে প্রবলেমটা, এইটা তোমাকে বিএসসি স্ট্যান্ডার্ডে করতে হয়। আর পরের যে পার্টটা আছে সেগুলো আমি যদিও তোমাদের করাবো, সেটা আজকে করাবো না, পরের দিন করাবো। ডিজেনারেট কেস যদি হয় তাহলে যখন ফাংশনগুলো অর্থোগোনাল হবে না তখন তাদেরকে অর্থোগোনাল বানিয়ে নিতে পারো বাই ইউজিং দ্য গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। তাহলে পরের পার্টটা আমরা করবো না, তোমাদের পরীক্ষায় পড়লে ফার্স্ট পার্টটাকেই পড়বে, যে আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালুস আর অর্থোগোনাল, অর্থাৎ নন ডিজেনারেট কেস যদি হয় তাহলে অর্থোগোনাল হয়। আমি যা শুরুটা করছি এইরকম ভাবে, আমি বললাম যে লেট এফ অ্যান্ড জি আর টু eigenfunctions of a Hermitian operator with eigenvalues, আর f and কি না করেন এটাকে psi1 psi2 লিখে, psi1 and psi2, psi1 and psi2 are two eigenfunctions of Hermitian operator with eigenvalues alpha and beta respectively। তার মানে কি বলা আছে? তার মানে এটা বলা আছে এটা psi1 এর উপরে কাজ করে আলফা psi1 দিচ্ছে, and এটা psi2 এর উপরে কাজ করে বিটা psi2 দিচ্ছে। তার মানে psi1 এবং psi2 দুজনই এর আইগেন ফাংশন, একটা হারমিশন অপারেটর হ্যাভিং আইগেন ভ্যালু আলফা এন্ড বিটা রেসপেক্টিভ। হলো? আচ্ছা, এবারে যেহেতু তোমার অ্যাজ
এই হারমিশিয়ান তুমি কি লিখছো সাই এসআই ইকুয়াল টু তো এসআই সাই সাই এসআই এর জায়গায় তুমি আলফা সাই বসালে ও এক সেকেন্ড এইটা করি দেখো আমি এখানে হচ্ছে এই সেকেন্ড ডেফিনেশনটাকে কাজে লাগাচ্ছি দুটো যদি আলাদা ফাংশন হয় সাই ওয়ান এ সাই টু ইকাল টু এ সাই ওয়ান সাই টু মানে এফ আর জি ধরলে কি করতে এফ এজি ইকাল টু এফ জি এখানে তাই মানে বেসিক্যালি ব্যাপারটা কিছুই না হারমিশন অপারেটর ফলে আমি বলেছিলাম কি কেট পার্ট থেকে ব্রা পার্টে আসবে কোনো চেঞ্জ না হয়ে তাহলে এই অপারেটরটা জাস্ট দেখো কেট পার্ট থেকে ব্রা পার্টে চলে আসছে তাহলে যেহেতু এটা হারমিশন অপারেটর দুটো আলাদা ফাংশন গুলো তুমি ধরো দিস ইজ দ্য ডেফিনেশন অফ এন হারমিশন অপারেটর সাই ওয়ান এ সাই টু ইকাল টু ই সাই ওয়ান সাই টু এটা সাই ওয়ানটা সাই ওয়ান রয়ে গেল আর এ সাই টুটা হয়ে গেল কত বিটা ইন্টু সাই টু এটা হচ্ছে বিটা ইন্টু সাই টু ইকুয়াল টু এটা কত হবে আলফা সাই ওয়ান ইন্টু সাই টু এখানে তাকে কত হলো বিটা সাই ওয়ান সাই টু এটা কত হবে আলফা সাই ওয়ান সাই টু আচ্ছা এখানে দেখো এটা ব্রা পার্ট থেকে আসছে বলে তোমার আলফার বদলে আলফা স্টার লিখতে নিশ্চয়ই ইচ্ছা করছে কিন্তু এর আগে তুমি দেখিয়েছো অ্যাজ আইগেন ভ্যালুজ অফ এ হারমিশন অপারেটর কিন্তু রিয়েল তাহলে আলফা স্টারও লেখা যায় আলফা লেখাও তাই তাহলে অ্যাজ আইগেন ভ্যালুজ অফ এ মানে তোমার যে থিওরেম টুটা হলো সেখানে আমি অলরেডি কি দেখলাম আইগেন ভ্যালুজ অফ হারমিশন অপারেটর আর রিয়েল কিন্তু রিয়েল তাহলে এটা ব্রা পার্ট থেকে আলফা স্টার হিসেবে বেরোনো উচিত কিন্তু এটা রিয়েল হয়ে যাওয়ার জন্য আলফা স্টারটা আলফা বলে আমি এরকম ভাবে লিখলাম এখানে কত হলো দেখো তাহলে একদিকে করলে আলফা মাইনাস বিটা ইন্টু সাই ওয়ান সাই টু এটা ইকুয়াল টু জিরো আচ্ছা এবারে দেখো ফর নন ডিজেনারেট কেস নন ডিজেনারেট কেসে তো আলফা নট ইকুয়াল টু বিটা অর আলফা মাইনাস বিটাটা নট ইকুয়াল টু জিরো তাহলে কি হবে দেন সাই ওয়ান সাই টুটা দেখো তোমার বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে সাই ওয়ান সাই টু জিরো হয়ে যায় মানে কি সাই ওয়ান সাই টু তোমার অর্থগোনাল হয়ে যাচ্ছে সাই ওয়ান সাই টু জিরো হয়ে যায় মানে কি হলো এটা জিরো হয়ে যাচ্ছে এবার দ্যাট ইজ সাই ওয়ান অ্যান্ড সাই টু আর অর্থগোনাল মানে সাই ওয়ান সাই টু এই ব্র্যাকেট নোটেশনে লেখা মানে কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ওয়ান স্টার সাই টু ডিটা এটা জিরো হয়ে যায় মানে তার অর্থগোনাল তাই হলো এবং এটা দেখো তুমি কেন বলতে পারলে তার কারণটা হচ্ছে আলফাটা নট ইকুয়াল টু বিটা বলে আলফা মাইনাস বিটা জিরো নয় বলে এবার এই গুণফলটা কিন্তু জিরো হচ্ছে তাহলে সাই ওয়ান সাই টু নেসেসারিলি জিরো হবে সেখানে নন ডিজেনারেট কেসে আমার এই যে লাইনটা তুমি পেয়েছো আলফা মাইনাস বিটা ইন্টু সাই ওয়ান সাই টু ইকুয়াল টু জিরো সেখান থেকে সাই ওয়ান সাই টু যে জিরো হচ্ছে এবং সাই ওয়ান সাই টু অর্থগোনাল হচ্ছে এটা বলা বা কনক্লুড করা তোমার পক্ষে সম্ভব কেন হলো কারণ আলফা নট ইকুয়াল টু বিটা বলে আর নন ডিজেনারেট কেসে তুমি করতে পারো কিন্তু ডিজেনারেট কেসে যদি হয় তাহলে আলফা ইকুয়াল টু বিটা হতে পারে আলফা ইকুয়াল টু যদি বিটা হতে পারে তাহলে এই আলফা মাইনাস বিটা এটাও জিরো হতে পারে এটা যদি জিরো হয় তাহলে এই পরে সাই ওয়ান সাই টুটা জিরো হলেও ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে জিরো না হলে ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে ঠিক আছে তো তখন তুমি উইথ গ্যারেন্টি বলতে পারবে না যে সাই ওয়ান সাই টুটা তোমার জিরো সেখানে লিখেছি যে ফর ডিজেনারেট কেস নিড নট বি অর্থগোনাল মানে তার অর্থগোনাল হবে এটা কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে তো এখানে লিখেছি যে ফর ডিজেনারেট কেস আলফা may be equal to beta আলফা মানে যদি আমি সাই ওয়ান সাই টু ডিজেনারেট হয় আর কি আলফা আর বিটা হচ্ছে সমান তাহলে ফর ডিজেনারেটটা আলফা মেবি ইকুয়াল টু বিটা মানে আলফা মাইনাস বিটাটা এইটা মেবি জিরো দেন উই ক্যানট সে উইথ গ্যারেন্টি দ্যাট সাই ওয়ান সাই টু ইকুয়াল টু জিরো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে সাই ওয়ান সাই টু তোমার জিরো হবে কারণ দুটো প্রোডাক্ট হচ্ছে তোমার জিরো তাহলে একটাকে তো অলরেডি জিরো হয়ে গেছে তাহলে এটা জিরো হবে কোনো বাধ্যবাধকতা নেই তাহলে then we cannot say with guarantee that psi1 psi2 equal to 0 এটা therefore
therefore for degenerate case eigenfunctions of a Hermitian operator need not be orthogonal. তো দেখো তাহলে এইখানে তোমাকে প্রুফটা যদি দেয় না, তোমাকে নন ডিজেনারেট উল্লেখ করেই দেবে থিওরেম থিটা। আর ডিজেনারেট কেস হলে তুমি এইটুকু বলতে পারলে যে ডিজেনারেট কেসে তারা অর্থোগোনাল হবে, এর কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তাদেরকে তুমি মানে চাইলে অর্থোগোনাল বানিয়ে নিতে পারো। যেমন করে দেখবে সেই ভেক্টর, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার না থাকে তাহলে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিয়ে তুমি দুটো পারপেন্ডিকুলার ভেক্টর বানিয়ে নিতে পারো। এখানে ঠিক একই রকম ভাবে অর্থোগোনাল যদি না হয় তুমি তাকে অর্থোগোনাল বানিয়ে নিতে পারে, এবং যেটা করা হয় যা দিয়ে সেটাতে গাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, সেটা একটা পার্টিকুলার টেকনিক, সেটা আমরা আলাদা করে তোমাকে বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে থিওরেম অর্ধেকটা পাঠ করলাম, বাকি অর্ধেকটা পাঠ পরে আলোচনা করা যাবে। যে গাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকটা তোমাদের পিএসসি সিলেবাসে নাই, কিন্তু এটা আমি করে দেবো, মানে এই সেমিস্টারের মধ্যে এটাকে কিন্তু আমি করে দেবো। আগে পরীক্ষার জিনিসপত্রগুলো আগে ঠিকঠাক করে কমপ্লিট করি। হ্যাঁ বলো, কোন অসুবিধা আছে? নন ডিজেনারেট মানেটা কি? নন ডিজেনারেসি মানেটা কি? কোন একটা পার্টিকুলার স্টেটে একটাই পার্টিকুলার এনার্জিতে তোমার একটাই ফাংশন থাকবে, তবে তো নন ডিজেনারেট, তাই না? মানে ডিজেনারেট আর নন ডিজেনারেটের মানেটা কি? যে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হ্যাভিং দা সেম আইগেন ভ্যালু, তখন তারা ডিজেনারেট। আর ডিফারেন্ট আইগেন ভ্যালুজ হলে তবে তারা নন ডিজেনারেট। তাহলে এখানে তো সাই ওয়ান সাই টু দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, তাদের আইগেন ভ্যালুগুলো আলফা আর বিটা, আলফা ইকুয়াল টু বিটা হয়ে গেলে সাই ওয়ান সাই টু ডিজেনারেট, আর আলফা নট ইকুয়াল টু বিটা হলে সাই ওয়ান সাই টু হচ্ছে নন ডিজেনারেট। তাহলে যেহেতু আমি বলে দিচ্ছি এটা নন ডিজেনারেট, তাহলে নন ডিজেনারেট হলে আলফা আর বিটা সমান নয় বলে আলফা মাইনাস বিটাটা জিরো নয়। আলফা মাইনাস বিটা যদি জিরো না হয়, এই দুটোর গুণফল জিরো, মানে সাই ওয়ান সাই টু অটোমেটিক্যালি জিরো হতে হবে। সাই ওয়ান সাই টু জিরো হয়ে যায় মানে সাই ওয়ান সাই টু অর্থোগোনাল হয়ে গেল। কিন্তু যদি ডিজেনারেট কেস হয় তাহলে আলফা ইকুয়াল টু বিটা হতে পারে। আলফা ইকুয়াল টু যখন বিটা হয়ে যাচ্ছে, মানে আলফা মাইনাস বিটা জিরো হয়ে যেতে পারে, তখন কিন্তু তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো না সাই ওয়ান সাই টুটা তোমার জিরো হবে। তাই না? হলো? আচ্ছা, এবারে আমি কতগুলো মানে কিছু প্রপার্টি জাস্ট বলছি, দেখো সাম ইম্পর্টেন্ট প্রপার্টি। মানে আমি কিন্তু এই কিছুটা পার্ট এখানে বাকি রাখলাম। এই যে ডিজেনারেট কেসে তুমি গাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক দিয়ে তুমি কেমন করে এটাকে অর্থোগোনাল করবে সেই পার্টটা আমি বাকি রেখেছি। এই যে পার্টটা, মানে গাম-স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, হ্যাঁ, এইটা কেমন করে কাজ করছে সেটা একটা আধ ঘন্টার জিনিস, সেটা আমরা পরে আলোচনা করব। আর এবারে দেখো তোমার বেসিক্যালি সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ দেখাচ্ছি তোমাকে। সাম ইম্পর্টেন্ট প্রপার্টি, দেখো কতগুলো জিনিস বলি। আচ্ছা দেখো, যে একটা অপারেটর তার হারমিশন কনজুগেট, হ্যাঁ, তার যদি আবার হারমিশন কনজুগেট করে নাও সেটাই হয়, এটা তুমি জানো। মানে এটা আমি আগের দিনই বাই ডেফিনেশন বলেছিলাম, কোন একটা অপারেটর হারমিশন কনজুগেট হচ্ছে সেটাই হয়। কারণ হারমিশন কনজুগেট মানে রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া, সেটা আবার রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া, মানে হচ্ছে তোমার সেটাই দাঁড়াবে। এটা হচ্ছে বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন। আচ্ছা, এবারে তুমি এইটা দেখাতে পারো সেকেন্ড দিকেটা, এ বি দুটো অপারেটর আছে, তাদের হারমিশন কনজুগেট মানে কিন্তু বি এর হারমিশন কনজুগেট ইন্টু এ এর হারমিশন কনজুগেট, মানে দুটো অপারেটর প্রোডাক্টের হারমিশন কনজুগেট, তাদের হারমিশন কনজুগেটের প্রোডাক্ট বাট ইন অপোজিট অর্ডার বা রিভার্স অর্ডার। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে এ বি তার পুরোটা হারমিশন কনজুগেট হচ্ছে বি হারমিশন কনজুগেট এ হারমিশন কনজুগেট। আর এটা তুমি কেমন করে প্রমাণ করতে পারো দেখে নাও। ধর আমি বললাম যে লেট
এফ অ্যান্ড জি, মানে প্রথমটাকে প্রমাণ করতে যাও না, প্রথমটা প্রমাণ করতে পারবে না, এটা বাই ডেফিনেশন। লেট এফ অ্যান্ড জি আর টু আরবিট্রারি ফাংশন, তাই তো? তাহলে বাই ডেফিনেশন দেখো, এফ ধরো এ বি এই গুণফলটা যদি জি এর উপর কাজ করে তাহলে কি হবে সেটা, এ বি পুরোটার হারমিশন কনজুগেট এফ জি, মানে অপারেটর গুলো হারমিশন টারমিশন কিছু বলছি না, জাস্ট নর্মালি দুটো অপারেটর। তাহলে কি হয়, তোমার বাই ডেফিনেশন হচ্ছে তোমার গেট পার্ট থেকে যখন ব্রা পার্টে কাজ করবে সে হারমিশন কনজুগেট হিসেবে অ্যাপিয়ার করবে, এইটা। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে নাও আমি আবার লিখছি এফ এ বি জিটাকে আমি কিভাবে লিখছি দেখো, তো এফটা লিখলাম, এটা বি জিটা ধরো তোমার সাই দিল, যেখানে ধরো বি জি এর উপর কাজ করে যেটা সেটা হচ্ছে সাই, এটা। আর এবারে এই এ অপারেটরটা যখন তোমার গেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে আছে হারমিশন কনজুগেট হয়ে এলো, এফ ইন্টু সাই হলো, এইটা। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো, এবারে তুমি এই এ হারমিশন কনজুগেট এফটাকে তুমি ধরো সাই ফাই ধরে না, এটা ফাই লিখলাম, এই যে এ হারমিশন কনজুগেট এফটাকে তুমি ফাই ধরলে, আর সাইটাকে তুমি বি জি সেটা আমি লিখে দিলাম, এটা হচ্ছে বি জি তুমি বসিয়ে দিলে। আবার দেখো বিটা যখন গেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে আছে হারমিশন কনজুগেট হয়ে আসবে, এটা হলো। এবার তুমি কি করলে, বি এর হারমিশন কনজুগেট ফাইটা আবার বসিয়ে দাও, সেটা কি ছিল, এর হারমিশন কনজুগেট এফ জি ছিল, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। তো দেখো বাই ডেফিনেশন যখন এফ এ বি জি বলছো তখন তার হারমিশন কনজুগেটের ডেফিনেশন করতে গেলে কি করতে হচ্ছে না, গেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে চলে যাচ্ছে তার হারমিশন কনজুগেট হয়ে, মানে এখানে এ বি একটা ওভারঅল একটা অপারেটর ছিল, সেটা যখন তার গেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে চলে গেলে এ বির হোল হারমিশন কনজুগেট হয়ে অ্যাপিয়ার করবে। আচ্ছা এবারে লেফট হ্যান্ড সাইডটাকে তুমি আরেক রকম করে ভাবে লিখছো, লিখে তুমি কি পাচ্ছ দেখো, তুমি এইটা পাচ্ছ, তার ফর্ম ইকুয়েশন 1 and 2 তুমি কি পেলে, ফর্ম ইকুয়েশন 1 and 2 তুমি পেয়ে গেলে হচ্ছে এ বি পুরোটার হারমিশন কনজুগেট মানে হচ্ছে বি এর হারমিশন কনজুগেট ইন্টু এ এর হারমিশন। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? সিমিলারলি তুমি করে দেখাতে পারো, ধরো 3টে অপারেটর আছে এ বি সি, পুরোটা হারমিশন কনজুগেট মানে সি এর হারমিশন কনজুগেট কিন্তু বি এর হারমিশন কনজুগেট ইন্টু এ এর অপোজিট অর্ডারে চলবে। বা ধরো তোমার এ ওয়ান অপারেটর, এ টু অপারেটর, এ এন মাইনাস ওয়ান অপারেটর, এ এন অপারেটর, এতগুলো অপারেটর আছে তার হারমিশন কনজুগেট তুমি করতে চাইছো, কি হবে এটা, এ এন অপারেটর তার হারমিশন কনজুগেট, এ এন মাইনাস ওয়ান অপারেটর তার হারমিশন কনজুগেট ডট 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 করে এ টু তার হারমিশন কনজুগেট, এ ওয়ান তার হারমিশন কনজুগেট, এইরকম ভাবে অ্যাপিয়ার করে, মানে সবসময় রিভার্স অর্ডারে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে তো? এবার নেক্সট হচ্ছে ইফ এই হারমিশিয়ান দেন বি একটা অপারেটর যেটা আই আলফা এ ইজ অ্যান্টি হারমিশিয়ান, যেখানে আইটা হচ্ছে √(-1) অ্যান্ড আলফা ইজ রিয়েল। মানে একটা অপারেটর আছে এ যে ধরো হারমিশিয়ান, ঠিক আছে? এবারে আমি একটা বি অপারেটর তৈরি করলাম যেটা হচ্ছে এরকম দেখতে, আই আলফা এ, মানে আলফাটা আনইম্পর্টেন্ট, আলফা একটা রিয়েল কোয়ান্টিটি, আইটা হচ্ছে √(-1). তাহলে দেখো এটা তুমি কেমন করে প্রমাণ করবে, দেখো যেহেতু অ্যাজ এই হারমিশিয়ান, তাহলে কি এর হারমিশিয়ান কনজুগেট তোমার এ ইটসেলফ। এবারে দেখো নাও বি অপারেটর হচ্ছে আই আলফা ইন্টু এ অপারেটর, তাহলে এখান থেকে বি অপারেটর হারমিশিয়ান কনজুগেট করলে কি হবে, এর হারমিশিয়ান কনজুগেট হচ্ছে মাইনাস আই, আলফার হারমিশিয়ান কনজুগেট আলফা ইটসেলফ, আর এর এটা হারমিশিয়ান কনজুগেট তুমি করলে মাইনাস আই আলফা, এর হারমিশিয়ান কনজুগেট এ ইটসেলফ, এই যে যেহেতু অলরেডি
এ হারমিশন বলে এর হারমিশন কনজুগেট এ ছিল, এর হারমিশন কনজুগেট এ বসছিল, এটা কত বেরোলো? মাইনাস বি বেরোলো এটা, ঠিক আছে? মাইনাস বি বেরোলো, এটা কি ইমপ্লাই করলো যে বি ইজ অ্যান্টি হারমিশন। তাহলে এ যদি হারমিশন হয়, এই এর সঙ্গে আই গুণ হয়ে গেলে সেটা অ্যান্টি হারমিশন হয়ে যায়। আবার উল্টোটাও সত্যি, যদি এটা হয়ে যেত যে ইফ এ ইজ অ্যান্টি হারমিশিয়ান, এই অ্যান্টি হারমিশিয়ান, দেন বি যেটা যেটা বেসিক্যালি আই আলফা এ মাস্ট বি হারমিশিয়ান। মানে এ যদি অ্যান্টি হারমিশিয়ান হয় তাহলে বি যেটা সেটা আই আলফা ইন্টু এ সেটা হারমিশিয়ান হবে। কেমন করে? দেখো যেহেতু তোমার অ্যাজ এ ইজ অ্যান্টি হারমিশিয়ান, তাহলে কি হবে? এর হারমিশিয়ান কনজুগেটটা তোমার মাইনাস এ, এটা। এবার নাও বিটা যেহেতু আই আলফা এ, বি এর হারমিশন কনজুগেট হলে আইটা হচ্ছে মাইনাস আই হয়ে যাবে, আলফাটা রিয়েল বলে আলফাই থেকে যাবে, এটা এর হারমিশন কনজুগেট হলো। আর এর হারমিশন কনজুগেট মাইনাসে, তাহলে সেটা কত হয়ে যাবে? আই আলফা এ হয়ে গেল, তাকে সেটা বি এর সঙ্গে সমান হয়ে গেল। এটা থেকে তুমি বললে কি বি ইজ হারমিশন। ঠিক আছে? তার মানে হারমিশন অপারেটরের সঙ্গে আই গুণ করলে অ্যান্টি হারমিশন হয়ে যায়, অ্যান্টি হারমিশন অপারেটরের সাথে আই গুণ করলে হারমিশন হয়ে যায়। দেখো ডিডিএক্স টা মনে আছে অ্যান্টি হারমিশন, তার সঙ্গে টিএক্স যখন করলে মাইনাস আইএইচ বা ডিডিএক্স করলে অর্থাৎ আই গুণ হয়ে গেল, দেখো ওটা হারমিশন হয়ে গেল। ঠিক আছে? এগুলো তোমার মাথায় রাখবে। নেক্সট দেখো যে হচ্ছে ইফ এ এন্ড বি আর হারমিশিয়ান, দেন এ বি এই গুণফলটা উইল বি হারমিশিয়ান ইফ দে কমিউট। এটা এবারে দেখো, তাহলে এ আর বি যদি হারমিশিয়ান হয় তাহলে এ বির গুণফলটা হারমিশিয়ান হবে তখনই যখন তারা কমিউট করবে। তাহলে কি বলা হচ্ছে না, যেহেতু অ্যাজ এ ইজ হারমিশিয়ান, তাহলে এর হারমিশিয়ান কনজুগেট তোমার এ, আবার অ্যাজ বি ইজ হারমিশিয়ান, বি এর হারমিশিয়ান কনজুগেট তোমার বি, এইটা। এ হারমিশিয়ান আছে, এর হারমিশিয়ান কনজুগেট এ, বি যদি হারমিশিয়ান আছে বি এর হারমিশিয়ান কনজুগেট বি। ঠিক আছে? আচ্ছা এবারে তুমি দেখো নাও এ বি এর পুরোটা হারমিশিয়ান কনজুগেট তুমি করছো, এর হারমিশিয়ান কনজুগেট মানে কি? বি এর হারমিশিয়ান কনজুগেট কিন্তু এর হারমিশিয়ান কনজুগেট, তো বি এর হারমিশিয়ান কনজুগেট মানে হচ্ছে বি, আর এ হারমিশিয়ান এ। তার মানে দেখো বাই ডেফিনেশন হচ্ছে এ বি পুরোটা হারমিশিয়ান কনজুগেট যদি তুমি বের করো তাহলে বি এ বেরোচ্ছে। হ্যাঁ, এইটা। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে এই এ বি এইটা উইল বি হারমিশিয়ান কখন হারমিশিয়ান হবে? হারমিশিয়ান হবে যখন এই পুরোটা হারমিশিয়ান কনজুগেটটা তোমার সেটাই হবে, কোন একটা অপারেটর হারমিশিয়ান কনজুগেট যদি সেটাই হয় তখন তারা হারমিশিয়ান হয়। তাহলে এবিটা হারমিশিয়ান হবে যদি এবি হারমিশিয়ান কনজুগেট এবি হয়, কিন্তু অ্যাকচুয়ালি করে তুমি কি দেখলে তখন এ আর বি হারমিশিয়ান, তখন এবি এর হারমিশিয়ান কনজুগেট হচ্ছে বি এ হয়ে যাচ্ছে। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পেলে না, দেখো এবিটা ইকুয়াল টু বি এ হয়ে গেল, অর্থাৎ এবি মাইনাস বি এ ইকুয়াল টু নাল অপারেটর হয়ে গেল, বা এ বি কমিউটেটর এটা তোমার 0 হয়ে গেল। তার মানে পরিষ্কার বুঝতে পারলে এবি তোমার কমিউট করছে। মানে প্রথম লাইন থেকে লিখে দিতে পারো, কিন্তু যেটা কমিউটেশন কমিউটেটর ব্র্যাকেটটাকে লিখে দিয়ে লোকের যেহেতু লেখা অভ্যাস হয়ে গেছে আমি এরকম ভাবে লিখলাম। তার মানে কি দাঁড়াচ্ছে না, এ অ্যান্ড বি commute with each other, commute with each other, commute with each other। ঠিক আছে? তাহলে এবি যদি হারমিশিয়ান হয় তাহলে এবির গুণফলটা সবসময় হারমিশিয়ান হবে সেরকম নয়, হারমিশিয়ান তখনই হবে যখন তারা কমিউট করছে।
আচ্ছা নেক্সট একটা দেখো, যে এমন হয় যে ইফ, আমি কি লিখ করবো আমার তোর বেটা তোর লেখাপড়াটা হবে না। হ্যাঁ, ইফ এ অ্যান্ড বি আর হার্মিশিয়ান, দেন এ বি কমিউটেটরটা মাস্ট বি অ্যান্টি হার্মিশিয়ান। দেখো এ বি যদি হার্মিশিয়ান হয় তখন এ বির কমিউটেটরটা হচ্ছে তোমার অ্যান্টি হার্মিশিয়ান হয়। ঠিক আছে, তোর কল্যাণী থেকে এতে আসতে তো কতটুকু সময় লাগে রে? তোর তো আধ ঘন্টা সময় লাগে। কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, শহর আসতে। এবারে চান করবো, খাবো, এসব, তাই তো? হ্যাঁ, কি রে কৌস্তব, ও বেরিয়ে গেছে। দেখো চলো, ইফ এ এন্ড বি আর হার্মিশিয়ান, দেন এ বি হার্মিশিয়ান কনজুগেট মাস্ট বি অ্যান্টি হার্মিশিয়ান। কি করে? তা দেখো, যেহেতু এই হার্মিশিয়ান, তা কি হলো, এর হার্মিশিয়ান কনজুগেট তোমার এ হলো। যেহেতু বি ইজ হার্মিশিয়ান, বি এর হার্মিশিয়ান কনজুগেট কত হলো? বি হলো। এবারে দেখো নাও, এই যে এ কমা বি, এই কমিউটেটরটা হার্মিশিয়ান কনজুগেট যখন তুমি ক্যালকুলেট করছো, এটা কত হবে? এ বি মাইনাস বি এ তার হার্মিশিয়ান কনজুগেট। তার মানে কত এটা হচ্ছে? এ বি তার হার্মিশিয়ান কনজুগেট মাইনাস বি এ তার হার্মিশিয়ান কনজুগেট। এ বির হার্মিশিয়ান কনজুগেট মানে কি? বি এর হার্মিশিয়ান কনজুগেট কিন্তু এর হার্মিশিয়ান কনজুগেট মাইনাস এটা কত হবে? এর হার্মিশিয়ান কনজুগেট বি এর হার্মিশিয়ান কনজুগেট। আর এইখান থেকে তুমি কি পাচ্ছ? তাহলে এটা বি এ হলো মাইনাস এটা এ বি হলো, তাহলে সেটা হচ্ছে কত? মাইনাস অফ এ বি মাইনাস বি এ হলো, অর্থাৎ মাইনাস অফ এ বি কমিউটেটর হলো। তার মানে দেখো এ বি হার্মিশিয়ান কনজুগেট মাইনাস অফ এ বি হলো। তার মানে ক্লিয়ারলি এ বি কমিউটেটরটা ইজ অ্যান্টি হার্মিশিয়ান। তাহলে এ যদি হার্মিশিয়ান হয়, বি যদি হার্মিশিয়ান হয়, তাহলে এবি কমিউটেটরটা কিন্তু সবসময় তোমার অ্যান্টি হার্মিশিয়ান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, যদি এইরকম ভাবে হতো যে ইফ এ অ্যান্ড বি আর হার্মিশিয়ান, দেন এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি মানে হচ্ছে এটা অ্যান্টি কমিউটেটর, এবি অ্যান্টি কমিউটেটর মাস্ট বি হার্মিশিয়ান। যদি এ আর বি হার্মিশিয়ান হয়, তাহলে অ্যান্টি কমিউটেটরটা আবার হার্মিশিয়ান হবে। তাহলে আমি কিভাবে প্রমাণ করব? যে অ্যাজ এ অ্যান্ড বি আর হার্মিশিয়ান, দেন এর হার্মিশিয়ান কনজুগেট এ অ্যান্ড বি এর হার্মিশিয়ান কনজুগেট তোমার বি। এ আর বি হার্মিশিয়ান, তখন এর হার্মিশিয়ান কনজুগেট এ হচ্ছে, বি এর হার্মিশিয়ান কনজুগেট তোমার বি হচ্ছে। এটা এবার নাও, এই এ বি অ্যান্টি কমিউটেটর তুমি নিলে, তার হার্মিশিয়ান কনজুগেট নিচ্ছে, এটা মানে কত? এ বি অ্যান্টি কমিউটেটর মানে ক্ষেত্রে এ বি প্লাস বি এ, এইটা তার তোমার হার্মিশিয়ান কনজুগেট নিতে হচ্ছে। তাহলে এটা কি হবে? এ বি তার হার্মিশিয়ান কনজুগেট প্লাস বি এ তার হার্মিশিয়ান কনজুগেট। এটা এ বির হার্মিশিয়ান কনজুগেট মানে কি? বি এর হার্মিশিয়ান কনজুগেট ইন্টু এর হার্মিশিয়ান কনজুগেট। আর বি এর হার্মিশিয়ান কনজুগেট মানে কি? এর হার্মিশিয়ান কনজুগেট ইন্টু বি এর হার্মিশিয়ান কনজুগেট। তাহলে বি এর হার্মিশিয়ান কনজুগেট মানে হচ্ছে তোমার বি, এর হার্মিশিয়ান কনজুগেট এ, যেহেতু প্লাস আছে এটা এ এটা বি হলো। তাহলে এটাও যা, আর এটাকে আগে পরে করলে একই, মানে এ বি প্লাস বি এ হয়ে গেল। তোমার এটা হয়ে যাচ্ছে কত? এটা এ বি এই অ্যান্টি কমিউটেটরটাই হয়ে যাচ্ছে। তোমার এটা ইমপ্লাই করছে কি না, এইটাই হচ্ছে তোমার ইজ অলসো হার্মিশিয়ান। ঠিক আছে, আচ্ছা এবারে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যে সবসময় হার্মিশিয়ান বা অ্যান্টি হার্মিশিয়ান অপারেটর হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে তুমি একটা হার্মিশিয়ান এবং একটা অ্যান্টি হার্মিশিয়ান অপারেটরের কম্বিনেশন ফর্মে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে
an operator may not be Hermitian, but it can always be expressed as a linear combination of a Hermitian operator and an anti-Hermitian operator. কি বলে an operator may not be Hermitian but it can always be expressed as a linear combination of a Hermitian operator and an anti-Hermitian operator. ঠিক আছে? ধরো আমি বললাম যে ধরো এ একটা অপারেটর, আমি বললাম let A is an operator which may not be Hermitian or anti-Hermitian ও বললেও হবে, মানে এর নিজে নিজে Hermitian ও নয় anti-Hermitian ও নয়, may not be Hermitian or anti-Hermitian। মানে যেমন হয় না, কোন একটা ফাংশন ইভেন ফাংশন বা অড ফাংশন হতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কোন একটা ফাংশনকে সবসময় একটা ইভেন ফাংশন এবং অড ফাংশনের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লেখা যায়। এখানে সেটাই বলছি যে এ ইজ অ্যান অপারেটর হুইচ মে নট বি হারমিশিয়ান অর অ্যান্টি হারমিশিয়ান। আচ্ছা, এবার আমি কি লিখছি দেখো, উই ক্যান রাইট, দেখো এ অপারেটরটাকে কেমন করে লিখছি দেখো, এ প্লাস এর হারমিশিয়ান কনজুগেট বাই 2 প্লাস এ মাইনাস এর হারমিশিয়ান কনজুগেট বাই 2। দেখো যোগ করলে বেসিক্যালি এটাই দাঁড়াচ্ছে। আচ্ছা, এবারে এইটাকে ধরো তোমার বি অপারেটর, এইটাকে ধরো তোমার সি অপারেটর। তাহলে বি অপারেটরটা কি অবস্থা দেখো, বি অপারেটরটা এ প্লাস এর হারমিশিয়ান কনজুগেট বাই 2। এখান থেকে যদি বি এর হারমিশিয়ান কনজুগেট নাও তোমার কি হবে দেখো, এই পুরোটা হারমিশিয়ান কনজুগেট, এর হারমিশিয়ান কনজুগেট হলো, আবার এর হারমিশিয়ান কনজুগেট হারমিশিয়ান এ হলো বাই 2 হলো, দেখো এটা বি এর সঙ্গে সমান হলো। তার মানে এটা ইমপ্লাই করছে কি বি ইজ হারমিশিয়ান। তার মানে তুমি যে প্রথম যে কম্বিনেশনটা নিয়েছো সেটা হারমিশিয়ান হয়ে গেছে এইটা। আচ্ছা, সি যেটাকে লিখেছিল সেটা কি এ মাইনাস এ অপারেটর বাই 2। তো এখান থেকে সি তার হারমিশিয়ান কনজুগেট কত হচ্ছে, এর হারমিশিয়ান কনজুগেট মাইনাস এ বাই 2। মানে কোন একটা অপারেটর হারমিশিয়ান কনজুগেট সেটাই হয় এটা, এইটা হলো। এবারে দেখো এইটা কত হচ্ছে, মাইনাস কমন নিয়ে নাও, এ মাইনাস এর হারমিশিয়ান কনজুগেট বাই 2, দেখো এটা মাইনাস সি হচ্ছে। তার মানে এটা ইমপ্লাই করছে কি সি ইজ অ্যান্টি হারমিশিয়ান। তার মানে কি হলো দেখো যে তোমার তাহলে কি হলো দেখো, তোমার বি হচ্ছে হারমিশিয়ান আর সি হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান। তার মানে দেখো কি হচ্ছে না, কোন একটা অপারেটরকে একটা হারমিশিয়ান এবং অ্যান্টি হারমিশিয়ান অপারেটর কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারছো। ঠিক আছে, বুঝতে পারলাম? দেখো আমি বেশ কতগুলো থিওরেম এখানে করলাম, যে মানে থিওরেম মানে বেশ কিছু কিছু প্রপার্টি আর কি, যে প্রপার্টি গুলো না তোমার অনেক কাজে লাগবে। মানে আমি এইটা প্রথমে দেখালাম, তারপরে দেখালাম যে এ বি তাদের প্রোডাক্টের হারমিশিয়ান কনজুগেট বেসিক্যালি বি এর হারমিশিয়ান কনজুগেট ইন্টু এর হারমিশিয়ান কনজুগেট, এটা ইম্পর্টেন্ট। তারপরে এইটা দেখালাম যে যদি এ একটা হারমিশিয়ান অপারেটর হয় তাহলে বি একটা অপারেটর যেখানে এ এর সঙ্গে বেসিক্যালি আই তুমি গুণ করেছো সেটা তোমার অ্যান্টি হারমিশিয়ান হয়ে যাবে। তারপর তুমি এখানে দেখছো যদি এটা অ্যান্টি হারমিশিয়ান হয় তাহলে বিটা যেটা আই আলফা ইন্টু এ সেটা তোমার হারমিশিয়ান হয়ে যাবে। তারপরে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এ বি যদি হারমিশিয়ান হয় তাহলে তার প্রোডাক্টটা হারমিশিয়ান হবে তখনই যখন তারা কমিউট করে। তুমি দেখেছো যে এ বি যদি হারমিশিয়ান হয় তাহলে তাদের কমিউটেটরটা বেসিক্যালি অ্যান্টি হারমিশিয়ান হয়ে যাবে। আবার তুমি দেখেছো এ বি যদি হারমিশিয়ান হয় তাহলে তাদের অ্যান্টি কমিউটেটরটা সে বেসিক্যালি আবার হারমিশিয়ানই থাকবে এইটা। আবার দেখালাম যে কোন একটা অপারেটর সে হারমিশিয়ান হতে পারে বা অ্যান্টি হারমিশিয়ান হতে পারে বা নাও পারে, কিন্তু তুমি তাদেরকে সবসময় একটা হারমিশিয়ান এবং অ্যান্টি হারমিশিয়ান অপারেটরের
কম্বিনেশন করে কিন্তু তুমি লিখতে পারবে। হারমিশন অ্যান্টি হারমিশন অপারেটর কম্বিনেশন করে তুমি কিন্তু অনেকটাকে লিখতে পারো। ঠিক আছে, হলো? আচ্ছা, একটা পার্টিকুলার প্রবলেম বলছি, দেখো। ধরো তোমার এরকম একটা প্রবলেম যে তোমার ধরো ডিডিএক্স এই যে ইজ অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর, এইটা এটা তো আমি আগে একবার ভালো করে তোমাকে দেখিয়েছি। এইটা দেখো, এই প্রপার্টি গুলোকে কাজে লাগিয়ে কেমন করে করতে পারি দেখো। দেখো তোমার এই যে পিএক্স অপারেটরটা, যেটা হচ্ছে মাইনাস আইএইচ স্কয়ার ডিডিএক্স, এইটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, যেটা অবশ্যই হারমিশন, সেটা আমি জানি। পিএক্স ইকুয়াল টু মাইনাস আইএইচ স্কয়ার ডিডিএক্স ইজ এ হারমিশন অপারেটর। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তার মানে এটা ইমপ্লাই করবে কি, হারমিশন অপারেটর কিন্তু পিএক্স আর হারমিশন কনজুগেট তোমার পিএক্স এর সঙ্গে সমান এটা। আর তারপরে পিএক্স এর হারমিশন কনজুগেট, তাহলে পিএক্স টা মাইনাস আইএইচ স্কয়ার ডিডিএক্স, এইটা হারমিশন কনজুগেটটা মাইনাস আই স্কয়ার ডিডিএক্স তার সঙ্গে সমান হবে। আর এর হারমিশন কনজুগেট করে মাইনাস আইটা প্লাস আই হয়ে গেল, এইচ কস হলো ডি দিয়ে, তো হারমিশন কনজুগেটটা মাইনাস আই এইচ কস ডিডিএক্স হলো, তখন আই এইচ কস আই কস কেটে চলে গেল, তাহলে কি হলো, ডিডিএক্স তার পুরোটা হারমিশন কনজুগেট মাইনাস ডিডিএক্স হলো। এইটা এটা হলো, এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করতে হচ্ছে তোমার ডিডিএক্স ইজ অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর। তাহলে আমি আগে ডিডিএ যে অ্যান্টি হারমিশন অপারেটর একরকম করে প্রমাণ করেছিলাম, এখন এই থিওরেম গুলোকে কাজে লাগিয়ে বা প্রপার্টি গুলোকে কাজে লাগিয়ে দেখো পিএক্স যেহেতু হারমিশন অপারেটর, সেখান থেকে তুমি এটা কিন্তু করে ফেলতে পারছো। এবং এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে আইগেন ভ্যালুজ অফ ডিডিএক্স অপারেটর আর অল ইমাজিনারি। ডিডিএক্স অপারেটরের আইগেন ভ্যালুজ গুলো কিন্তু তোমার ইমাজিনারি। ঠিক আছে, এটা মানে আমরা থিওরেম করেছিলাম না যে অ্যান্টি হারমিশন অপারেটরের আইগেন ভ্যালুজ গুলো অলওয়েজ ইমাজিনারি হয়, ডিডিএক্স অপারেটরের আইগেন ভ্যালুজ গুলো কিন্তু তোমার ইমাজিনারি হবে। ঠিক আছে, ঠিক। আচ্ছা, তোমাকে আমি কতগুলো জিনিস বলতে পারি। ধরো তুমি যদি করো, মানে একটা জেনারেল থিওরেম হচ্ছে তোমার, মানে এটা আমি, আচ্ছা আমি কতগুলো প্রবলেম দিই, মানে আজকে তো খুব বেশি সময় নেই, আমি কতগুলো প্রবলেম দিই, প্রবলেম গুলো মনে হয় পরের দিন ঠিক করে সলভ করবো। প্রবলেম সেটা হচ্ছে যে 1 নম্বর, দেখাতে পারবে যে dn বাই dx টু দি পাওয়ার n সেটা হয় -1 টু দি পাওয়ার n, মানে এইটা তোমার হারমিশন কনজুগেটটা হয় -1 টু দি পাওয়ার n dn dx টু দি পাওয়ার n। মানে ধরো যদি n টা 1 হয়, তাহলে ddx টা হয়ে যাবে কত, মাইনাস ddx এর হারমিশন কত, মাইনাস ddx, তাহলে ওটা অ্যান্টি হারমিশন হবে। আবার d2 বাই dx স্কয়ার যদি করো, অর্থাৎ n এর ভ্যালু 2, তাহলে এটা কত হয়ে যাবে, -1 তার স্কয়ার, তাহলে সেটা 1 হয়ে গেল ইন্টু d2 বাই dx স্কয়ার, তাহলে d2 dx স্কয়ার কিন্তু তোমার হারমিশন হবে। মানে এখানে দেখবে ddx টা এটা থেকে ইমপ্লাই করবে ddx টা তোমার অ্যান্টি হারমিশন, অ্যান্টি হারমিশন। আবার d2 dx স্কয়ার এটা হয়ে যাবে হারমিশিয়ান। আবার ধরো d3 dx কিউব এটা অ্যান্টি হারমিশিয়ান। আবার দেখবে তোমার d4 dx টু দি পাওয়ার 4 এটা আবার হয়ে যাচ্ছে তোমার হারমিশিয়ান, এন্ড সো অন। তাহলে এই থিওরেমটা তোমার সেটা কাজে লাগাবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তুমি দেখাতে পারবে যে এই যে এক্স পিএক্স যেটা অপারেটরটা, যেটা খেলে মাইনাস আই এইচ কস এক্স ডিডিএক্স, এইটা আর কি, এইটা ইজ নট হারমিশিয়ান। তখন পস্টুলেট 2 তে এক্স পিএক্স যেটা মাইনাস আই এইচ কস এক্স ডিডিএক্স,
এটা আমি লিখেছিলাম যে এটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়, কারণ সেটা হার্মিশিয়ান নয়। তুমি দেখাতে পারবে যে এটা হার্মিশিয়ান নয়। ঠিক একই রকম ভাবে px যেটা বেসিক্যালি মাইনাস IH cos d dx into x is not হার্মিশিয়ান এটা, বাট তুমি যদি xpx প্লাস pxx বাই 2 করো ইজ হার্মিশিয়ান। ঠিক আছে, এইটা আরেকটা জিনিস যেটা আমরা আগে ব্যবহার করেছিলাম যে xpx সেটা হার্মিশিয়ান নয় বলে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়, pxx টা হার্মিশিয়ান নয় বলে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়। সেটা সিমেট্রাইজেশন করে নিতে হতো, xpx প্লাস pxx বাই 2 সে কিন্তু হার্মিশিয়ান না, সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হয়। এটা কিন্তু আমরা পস্টুলেট 2 এতে এই স্টেটমেন্ট গুলোকে বলেছিলাম, সেটা আমি এখানে দেখে নিতে পারলাম আর এইটা। ঠিক আছে, তাহলে 3 নম্বর ধরো আরেকটা প্রবলেম যে শো দ্যাট in one dimension হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা px স্কয়ার বাই টুয়াইস n প্লাস একটা পোটেনশিয়াল এনার্জি আছে, এইটা ইজ এ হার্মিশিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর হার্মিশিয়ান অপারেটর সেটা তোমায় দেখাতে বলছি। তাহলে এই টাইপের প্রবলেম গুলো তুমি না এটা অনেক কষার চেষ্টা করবে। হ্যাঁ, নেক্সট দিন আমি এই প্রবলেম গুলোকে নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই হার্মিশিয়ান অপারেটর নিয়ে মোটামুটি যে কথাগুলো বলার কথা আমি মোটামুটি ভাবে বলে দিলাম। হ্যাঁ, এবারে আমার একটা জিনিস জাস্ট এখানে বাকি আছে যে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক যেটা, সেইটাকে একটুখানি এক্সপ্লোর করার দরকার পড়ছে। আর তার আগের ক্লাসে দু একটা জিনিস তোমার একটু বাকি আছে, যেটা হচ্ছে মানে মানে মূলত যে জায়গাটা বাকি আছে ওই যে দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট, ওই একটা পার্টিকুলার জায়গা সেটা বাকি আছে, এবং তার সঙ্গে ওই কমিউটেশন রিলেশনের সঙ্গে আনসার্টেনিটি প্রিন্সিপাল এই যে সম্পর্কগুলো সেগুলো আমাদের বাকি আছে। তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম, ওই থিওরেম গুলো আমি পরে আলোচনা করছি। আমি যেটা নেক্সট যেটা করব সেটা হচ্ছে কি তোমার, আচ্ছা নেক্সট ক্লাসে মানে নেক্সট ক্লাসে এটা করে দিই। নেক্সট ক্লাসে হচ্ছে ওই যে তোমার an important theorem সেটা করবো, এই যে কমিউটেশনের সঙ্গে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকার যে সম্পর্কটা সেইটা। তারপরে এখান থেকে শোয়ার্জ ইনইকুয়ালিটি স্টেট করব, এইগুলো কিছু প্রমাণ করে দেবো না, জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এইগুলো এইটাকে তোমার প্রমাণ করতে হবে যতটা সম্ভব, এইগুলো যা স্টেটমেন্ট করে দেওয়া করে তুমি চলে আসবে হচ্ছে পস্টুলেট 5 এ এসে সেইখান থেকে তুমি ওই এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন এইগুলোকে আমাকে করে নিতে হবে। এই পার্টগুলো করে নিলে তোমার মেকানিক্স পার্টটা শেষ হয়ে যাবে। তারপরে অ্যাপ্লিকেশনে পার্টিকুলার বক্সের মানে একটা ভিডিও আমি পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি বাকি ভিডিওগুলো আজকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি পড়িয়ে দেবো সব কটা, কিন্তু তোমরা জাস্ট পরীক্ষা একদম সামনে পড়ে ওটা একটু আস্তে আস্তে দেখতে থাকো আর মোটামুটি মানে শুধু ওই সলিউশন পার্টটাকে বলে দিলে হবে, বাকি যে কথাবার্তাগুলো সেগুলো এমনি নর্মাল আলোচনা করতে গিয়ে অলরেডি হয়ে গেছে, সেটা আমরা বলে দেবো। তো আজকে এই পর্যন্ত রাখা হোক, এন্ড অফ লেকচার। আগস্ট মাসের মধ্যে করে দিতে হবে কোনোভাবে, এন্ড অফ লেকচার তোমার এটাকে শিখতে। বলো, দেখো কারো যদি কিছু সমস্যা হয় বলো। আনন্দী আসলে কালকে আমাকে জানাতে মানে একটু দেরি হয়েছিল, আনন্দী মানে খবর পাসনি তাই তো?